আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরু হলো যুদ্ধের নতুন মোড়। এবার যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামনে এলো অগ্নি পরীক্ষা, বলছে হামাস। এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েল হামাস ভয়াবহ সংঘর্ষ, হামাস কমান্ডার নিহত। আরও জানাবো রাশিয়া বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়ার দ্বিতীয় ধাপ শুরু, ভয় কাঁপছে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব। এরপর রয়েছে উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ, ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা, এবার সোজা হয়ে যাবে ইহুদিবাদী নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সহ 10 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামনে এখন অগ্নি পরীক্ষা, বলছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হামাস কর্মকর্তা সামি আবু জোহরি বলেন, ইসরায়েল যেন চুক্তির শর্তগুলো মেনে চলে তার নিশ্চিতের দায়িত্ব ওয়াশিংটনের। হামাস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খসড়া চুক্তি অনুযায়ী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিষয়গুলো মেনে নিয়েছে। মার্কিন প্রশাসনের সামনে এখন অগ্নি পরীক্ষা। তাদের অঙ্গীকার অনুযায়ী ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধের অবসান করানো এবং নিরাপত্তা কাউন্সিলের চুক্তির অন্যান্য শর্তগুলো বাস্তবায়নে বাধ্য করা এখন তাদের দায়িত্ব। নিরাপত্তা কাউন্সিলের জাতিসংঘের উত্থাপন করা খসড়া যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেন, হামাসের এখন প্রমাণ করার সময় যে তারা আসলে যুদ্ধবিরতি চায়। 31 মে গাজায় 3 ধাপের যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন। গতকাল সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ওই হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলে অভিহিত করেছেন তিনি। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের দেওয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। পশ্চিম তীরে সংঘর্ষে হামাস কমান্ডার নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামাসের এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। গতকাল একটি বিবৃতিতে হামাস জানিয়েছে রামাল্লার কাছের একটি গ্রামে তাদের কমান্ডার সহ 4 যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এ খবর জানিয়েছে। হামাসের ওই কমান্ডারের নাম মোহাম্মদ জাবের আবেদা। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গত 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে সহিংস বিক্ষোভ ও ইসরায়েলি গ্রেপ্তার অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 7 অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে 530 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলার জন্য অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে তারা। এছাড়া রাফা শহর একটি আবাসিক ভবনে বিস্ফোরণে 4 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজার একটি আবাসিক ভবনে ইসরায়েল বাহিনীর হামলায় শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছে। এমন এক সময় এই হামলার খবর জানা গেল যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। রাশিয়া বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়ার দ্বিতীয় ধাপ শুরু। বেলারুশিয়ান সেনাদের সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে রাশিয়া। এই ধাপে অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে উভয় দেশের সেনারা। আজ এই তথ্য জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। পশ্চিমা শক্তির কাছ থেকে পাওয়া হুমকির মুখে এই মহড়া শুরু করেছে দেশ দুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। পশ্চিমা সরবরাহকৃত এই অস্ত্রের মধ্যে কিছু রুশ ভূখণ্ডে ব্যবহার করা হচ্ছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া। এরপর থেকে বারবার কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পশ্চিমারা তার এমন মন্তব্যকে সামরিক হুমকি হিসেবে বিবেচনা না নিয়ে বরং প্রত্যাখ্যান করেছে। গত মাসে পুতিনের নির্দেশে পারমাণবিক মহড়া চালায় রাশিয়া। তখন দেশটি বলেছিল রুশ ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্য এবং হুমকির
মুখে এই মহড়া চালিয়েছে তারা। মহড়ার প্রথম পর্যায়ে রুশ সেনারা ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে কিভাবে আক্রমণের জন্য প্রস্তুত ও মোতায়েন করতে হয় সে প্রশিক্ষণ দিয়েছিল। সে সময় কিনঝাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলোকে কিভাবে সজ্জিত করতে হয় সে প্রশিক্ষণ দিয়েছিল বিমান বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল ঘোষিত মহড়ার দ্বিতীয় পর্যায়ে রুশ ও বেলারুশিয়ান ইউনিটের যৌথ প্রশিক্ষণে যুদ্ধে অকৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনুশীলন করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে যুদ্ধে রাশিয়া ও বেলারুশের অকৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ইউনিটের কর্মী ও সরঞ্জামগুলোকে সদা প্রস্তুত রাখা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ফুটেজে একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একটি নির্দিষ্ট স্থানে মোতায়েন করতে এবং ক্ষেপণাস্ত্রগুলোকে নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়া ভিডিওটিতে কিনঝাল ক্ষেপণাস্ত্র বহনকারী মিগ-31 সুপারসোনিক ইন্টারসেপ্টর এবং টোপোলেভ ETU-22MB দূরপাল্লার সুপারসোনিক বোমারু বিমানগুলো দেখানো হয়েছে। উগ্রবাদীদের দিকে ঝুঁকছে ইউরোপ। ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন, ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজের পদত্যাগ, কলম্বিয়ার পক্ষ থেকে ইসরায়েলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা সবই গেল সপ্তাহের কয়েকটি প্রধান বিশ্ব সংবাদ। ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ পদত্যাগ করেছেন এবং খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার যুদ্ধে ইসরায়েলের বিজয়ের পথে বাধা বলে উল্লেখ করেছেন এবং মন্ত্রিসভায় রাজনৈতিক শরিক হিসেবে নয় বরং অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছেন। 7 অক্টোবরের ব্যর্থতার বিষয়ে তিনি ঘরোয়া ইসরায়েলি তদন্তেও দাবি করেছেন। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম জোটটি নির্বাচিত হলো। এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 59.51%, যা গত নির্বাচনের তুলনায় বেশি। এই নির্বাচনে ডানপন্থী ও পপুলিস্ট দলগুলোর ব্যাপক সাফল্য ছিল লক্ষণীয়। ক্ষমতার ভারসাম্য এখন এই সব দলের দিকে ঝুঁকে গেছে। মধ্য ও বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে। ওদিকে কলম্বিয়া সরকার ইহুদিবাদী ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের লক্ষ্যে চাপ সৃষ্টির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কোনো দেশ এই প্রথম ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেশের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন এবং পূর্ণ সমর্থন রয়েছে। তাই প্রেসিডেন্ট স্বাক্ষর করার পরেই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন বা কার্যকর করার কাজ শুরু হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সহ 10 জন নিহত। বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলাস সিলিমা সহ 10 জন নিহত হয়েছেন। তিনি ছাড়াও বিমানটিতে আরও 9 জন আরোহী ছিলেন, যার মধ্যে দেশটির সাবেক ফার্স্ট লেডিও রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, তার ধারণা করছেন যে বিমানটি চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে, কিন্তু এটি এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এটি বিধ্বস্ত হয়েছে এবং বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। মালাউইয়ের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার পল ভেলেন্তিনো ফেরি মঙ্গলবার জানিয়েছেন, ঘন জঙ্গল এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে তার উদ্ধার করা এবং উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার সকালে রাজধানী লিংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাউই প্রতিরক্ষা বাহিনীর ওই বিমানটি রাডারের বাইরে